প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়নের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি কিউএম হাসান শাহরিয়ার, সহকারী অধ্যাপক, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা। এই বিষয়ের প্রথম পত্র নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে। তো আশা করছি তোমরা ক্লাসটি উপভোগ করবে এবং আমরা সাধারণত এই ক্লাসগুলো কিশোর বাতায়নের পক্ষ থেকে প্রথম অধ্যায় থেকে একবারে লাস্ট অধ্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে আমি তোমাদের সামনে প্রতিটি চ্যাপ্টার, প্রতিটি অঙ্ক, প্রতিটি থিওরি, প্রতিটি প্রশ্ন নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো আশা করি তোমরা ধারাবাহিকভাবে রুটিন অনুযায়ী আমাদের সাথে থাকবে। তো দেখো, বোর্ডে কিন্তু আমি লিখে রেখেছি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 292। তো এই সাবজেক্টটির দেখো প্রথম অংশ হচ্ছে ফিন্যান্স, এটা প্রথম পত্র। এই প্রথম পত্রটি আমরা একাদশ শ্রেণীতে পড়াই। তারপর দ্বিতীয় অংশ হচ্ছে ব্যাংকিং ও বিমা। এই ব্যাংকিং ও বিমার পত্র কোড হচ্ছে 293 আর ফিন্যান্সের হচ্ছে 292। তাহলে দেখো সাবজেক্টটিতে দুইটি পত্র, প্রথম পত্র হচ্ছে ফিন্যান্স, দ্বিতীয় পত্র হচ্ছে ব্যাংকিং ও বিমা। তাহলে আমাদের সাবজেক্টে ক্লিয়ার হয়েছি যে, আবারও বলি, প্রথম পত্র হচ্ছে ফিন্যান্স, যেটার কোড হচ্ছে 292, এবং দ্বিতীয় পত্র হচ্ছে ব্যাংকিং ও বিমা, যার কোড হচ্ছে 293। তো প্রথমে আমরা এখন বিষয় সম্পর্কে জানলাম। আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রথম অংশটা নিয়ে, অর্থাৎ ফিন্যান্স নিয়ে। আর ব্যাংকিং ও বিমা এটা দ্বিতীয় পত্র, আবার আরেকজন হয়তো পড়াবে। তো আমি তোমাদেরকে আশা করি ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসে তোমাদের এই সাবজেক্টটা ইনশাল্লাহ শেষ করে দিব। তোমার যে কোনো বই হইলে চলবে। আর আমি তোমাকে যেভাবে তৈরি করে দিব থিওরি এবং অঙ্ক, তুমি এগুলো দেখে খাতায় নোট করবে, এগুলো শুনে খাতায় নোট করবে। সবচেয়ে ভালো হয় যারা আমার সাথে সংযুক্ত রয়েছে তারা খাতা কলম নিয়ে আমার সাথে বসে যাও, বসে আমার কথাগুলো লিখে রাখার চেষ্টা করো। আশা করি তোমাদের জন্য ভালো হবে এটা। তো এখন আমরা তাহলে সাবজেক্টটি সম্পর্কে তোমাদের সামনে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। দেখো, আমি এই বিষয়টা মুছে তোমাদের সামনে এখন আমি শুধু ফিন্যান্স নিয়ে আলোচনা করব। তাহলে ব্যাংকিং ও বিমা দ্বিতীয় অংশটা আমি মুছে দিলাম। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই ফিন্যান্স নিয়ে তোমাদের সামনে আজকে ক্লাসটা আলোচনা করা। ইংরেজিতে ফাইন্যান্স। আচ্ছা, এটার বাংলা অর্থ হচ্ছে অর্থায়ন। অর্থায়ন। আচ্ছা, এখন দেখো কি মজার এবং বাস্তবসম্মত একটা বিষয়, আশা করি তোমরা উপভোগ করবে। আচ্ছা, প্রথমে হচ্ছে যে অর্থায়ন কি, তুমি খেয়াল করে দেখো। তোমার পকেটে যদি টাকা থাকে, তুমি দেখবা যে তোমার মনের মধ্যে একটা প্রফুল্ল আনন্দ অনুভূতি তৈরি হবে। আর যেদিন তোমার পকেটে টাকা থাকবে না, দেখবে ফেসটি গ্লুমি হয়ে আছে, হ্যাঁ, মনটা খারাপ হয়ে থাকবে। তার মানে অর্থ কিন্তু তোমার প্রেরণার উৎস। অর্থ থাকলে তোমার মন দেখবে প্রফুল্ল থাকছে। এখন মনে করো যে তোমার বাবার কাছ থেকে তুমি অনেক অর্থ পেয়েছো, এখন খরচ করে দেখলা যে কিছুদিনের মধ্যে অর্থ শেষ। তাহলে কি এটা ঠিক হবে আমাদের? নো। ফিন্যান্স পড়ার মাধ্যমে আমরা জানবো যে আমি ব্যবসা যদি করতে চাই, তাহলে আমাকে অর্থ কে কে দেবে, কোন কোন স্থান থেকে আমি অর্থ সংগ্রহ করতে পারবো। এখন অর্থ সংগ্রহ করে আমি বসে রইলাম, তাহলে কিন্তু আমার কার্যক্রম শেষ হলো না। কারণ হচ্ছে অর্থ সংগ্রহ করার পর সেই অর্থটাকে আরো ইনক্রিজ করতে হবে আমার। তাহলে ইনক্রিজ করলে আমার কি করতে হবে? যথাযথ এবং উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। তাহলে বিনিয়োগ যদি যথাযথ হয়, তাহলে সেখান থেকে আমার পর্যাপ্ত আয় আসবে। এই আয় থেকে আমি যাদের কাছ থেকে অর্থ নিয়ে এসেছিলাম তাদেরকে লভ্যাংশ দিতে হবে, এবং আয়ের একটা নির্দিষ্ট অংশ পুনরায় বিনিয়োগ করতে হবে, যাতে দীর্ঘমেয়াদী আমার লক্ষ্য, যেটা সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য, যাতে আমার অর্জিত হয়। তাহলে দেখো, অর্থায়ন এই শব্দটিকে আমি তিনটা এটা থেকে শব্দ বের করে দেখাই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। দেখো, একটা শব্দ আমি লিখলাম অর্থ সংগ্রহ, অর্থ সংগ্রহ। দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ, আর তৃতীয় হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। লভ্যাংশ সিদ্ধান্ত।
তিনটা শব্দ খাতায় লিখে রাখো, জাস্ট এই চিত্রটা লেখো তোমরা খাতায়। অর্থায়ন, অর্থ সংগ্রহ, অর্থ বিনিয়োগ, লভ্যাংশ সিদ্ধান্ত। দেখো তিনটা শব্দ আমি লিখলাম। এখন এই তিনটা শব্দ দিয়ে আমি একটা সংজ্ঞা বানাবো। এখন কি তিনটা শব্দ লিখছো তোমরা? আচ্ছা, আশা করি লিখেছো। প্রথম শব্দ হচ্ছে অর্থ সংগ্রহ। আচ্ছা, আমি যখন কোনো বিজনেস করব তখন আমাকে বিনিয়োগ করার জন্য পর্যাপ্ত অর্থ লাগবে। তাহলে এই অর্থ আমাকে কে দেবে? তাহলে কে দেবে, কোন কোন জায়গা থেকে দিতে পারবো, সেটা আমরা এই অর্থায়ন সাবজেক্ট পড়ার মাধ্যমে জানবো। আচ্ছা, তাহলে আমি কিছু চ্যাপ্টার তোমাদের সামনে কিছুক্ষণ পরে উপস্থাপন করব। ওই চ্যাপ্টারগুলো পড়ার মাধ্যমে আমি জানবো যে আমাকে কে কে টাকা দেবে। আচ্ছা, ধরি আমি বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করলাম। এখন অর্থ সংগ্রহ করলে এটা বসে থাকলে হবে? মোটেই না, কারণ আমি যাদের কাছ থেকে টাকা নিয়ে এসেছি তাদেরকে আমার লাভ দিতে হবে, তাদের অর্থ ফেরত দিতে হবে। তাহলে আমি কিভাবে এই কাজটি করব? আমি করব হচ্ছে আমি যথাযথ ক্ষেত্রে বিনিয়োগ করব। এখন বিনিয়োগ কিভাবে করব? আমি না জেনে শুনে বিনিয়োগ করলে তো আমাকে ওই যে শেয়ার বাজারে আমি না জেনে বিনিয়োগ করলাম, আমার সব বিনিয়োগ নষ্ট হয়ে গেল। অথবা এরকমও আমরা জানি যে এক জায়গায় বিনিয়োগ করলে আমার ঝুঁকি বেড়ে যায়, বিনিয়োগটাকে ভেঙে যদি একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করি তাহলে আমার ঝুঁকিটা কমে যাচ্ছে। তাহলে এই যে আমি বিনিয়োগ করার যে ক্রাইটেরিয়াগুলো, বিনিয়োগ করার যে দক্ষতা আমার অর্জন হবে, তার জন্য আমার সিলেবাসে কিছু অধ্যায় রয়েছে। আমরা এই অধ্যায়গুলো কিছুক্ষণ পরেই তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে অর্থ সংগ্রহ করলাম, বিনিয়োগ করলাম। আচ্ছা, এখন বিনিয়োগ করার পর বিনিয়োগ থেকে আমার কি আসবে? রিটার্ন আসবে, প্রফিট আসবে, মুনাফা আসবে। আচ্ছা, এখন মুনাফা এসছে, এখন এই মুনাফাটাকে আমি খেয়ে ফেলবো? খাওয়ার আগে আমার একটু চিন্তা করতে হবে যে এই মুনাফা থেকে যাদের কাছ থেকে আমি টাকা আনছিলাম, মনে করি আমি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আনছি, তারা আমাকে এমনি টাকা দিবে? দিবে না, তারা লাভের আশা করবে। তাহলে এই যে আমরা যাদের কাছ থেকে টাকা আনছি তাদেরকে লভ্যাংশ দিতে হবে, এই যে লভ্যাংশ সিদ্ধান্ত। এখন কতটুক লভ্যাংশ দিব, কতটুক নিজের কাছে রেখে দিব, কতটুক আবার পুনরায় বিনিয়োগ করব, এই যে নিজের কাছে রেখে দিব, লভ্যাংশ দিব, পুনরায় বিনিয়োগ করব, এই কাজটা হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। তাহলে আমি একটা সংজ্ঞা যদি তোমাদের সামনে উপস্থাপন করি, অর্থায়ন হচ্ছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ সংগ্রহ, উপযুক্ত ক্ষেত্রে অর্থ বিনিয়োগ, এবং বিনিয়োগ থেকে যে আয় আসবে সে আয়ের কতটুকু অংশ লভ্যাংশ দেয়া হবে, কতটুকু অংশ পুনরায় বিনিয়োগ করা হবে, এই সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডই হচ্ছে অর্থায়ন। অর্থাৎ অর্থের যথাযথ ব্যবহার, অর্থের যথাযথ ব্যবস্থাপনা, অর্থের উপযুক্ত ব্যবহার, তাকেই বলা হয় অর্থায়ন। কি সবাই কি ক্লিয়ার হতে পারছে কিনা? আমরা অর্থায়নের মূল কনসেপ্টটাই হচ্ছে এটা। আমি আবারও তোমাদের সামনে একটু বলি। অর্থায়ন হলো বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থ উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ। বিভিন্ন উৎস, খেয়াল করো, অর্থ সংগ্রহ, বিভিন্ন উৎস, উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ, লভ্যাংশ সিদ্ধান্ত। উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ, লভ্যাংশ সিদ্ধান্ত। তাহলে এই তিনটি কাজের সংমিশ্রণ হলো অর্থায়ন। এই তিনটি কাজের সংমিশ্রণ হলো অর্থায়ন। তাহলে আমরা এক কথা যদি বলি, অর্থায়ন হচ্ছে একটি প্রতিষ্ঠানের লাইফ ব্লাড। তাহলে অর্থায়ন যদি আমরা না করতে পারি সঠিকভাবে, উপযুক্তভাবে, দক্ষতার সাথে, তাহলে কি হচ্ছে? তাহলে আমার অর্থটা পর্যাপ্ত বা সুন্দরভাবে হ্যান্ডেল করা হচ্ছে না। এর জন্য বলা হয় ফাইন্যান্স ইজ দ্য লাইফ ব্লাড অফ অ্যান অর্গানাইজেশন। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের জীবনী শক্তি হচ্ছে অর্থায়ন। এই অর্থায়নকে যদি আমি উপযুক্ত ব্যবহার না করতে পারি, উপযুক্ত ব্যবস্থাপনা না করতে পারি, অর্থায়নের উপযুক্ত পরিকল্পনা না করতে পারি, অর্থায়নের উপযুক্ত বিনিয়োগ না করতে পারি, তাহলে আমার তহবিল বাড়বে না, তহবিল তছরূপ হবে, সম্পদ সর্বাধিকরণ হবে না। তাহলে এক কথায় আমরা বলতে পারি অর্থায়ন হলো বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থ উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ, এবং বিনিয়োগ থেকে যে পরিমাণ আয় আসবে আয়ের কতটুকু অংশ লভ্যাংশ দেয়া হবে, কতটুকু পুনরায় বিনিয়োগ করা হবে, সেই সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডকেই আমরা অর্থায়ন বলবো। তাহলে আমরা কি ক্লিয়ার হলাম অর্থায়ন কাকে বলে? ওকে, এখন আমরা দেখব যে আমার এই সিলেবাসটাতে কি কি রয়েছে। দেখো, এই সিলেবাসটা কি কি রয়েছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে এই তিনটি বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে তারপর আমাদের এই সিলেবাসটা দেখতে হবে। আচ্ছা, যেমন
প্রথম অধ্যায়, আমি একটু তোমাদের সামনে অধ্যায়গুলো যদি এখন ব্যাখ্যা করি তাহলে আশা করি তোমাদের শিক্ষাটা সুন্দর হবে। অধ্যায় 1, এই অধ্যায় 1-এ আমি কি কি শিখব? অধ্যায় 1-কে নাম দেওয়া হয়েছে অর্থায়নের সূচনা। অর্থায়নের সূচনা। একটু তোমরা খাতা কলম নিয়ে এই অর্থায়নের সূচনায় আমি কি শিখব সেটা যদি তোমরা একটু লিখে নাও তাহলে তোমাদের টোটাল সিলেবাসটা কি আছে, কি পড়বা, কিভাবে পড়বা তার একটি ভালো ধারণা আশা করি তুমি পাবা। আচ্ছা, অর্থায়নের সূচনা। আচ্ছা, অর্থায়নের সূচনায় আমরা শিখব হচ্ছে অর্থায়ন কি, অর্থায়ন বলতে কি বোঝায়। তারপর শিখব অর্থায়নের ক্রমবিকাশ, অর্থাৎ প্রাচীনকাল বা কোন কাল থেকে এই অর্থায়নের কার্যক্রম শুরু হয়েছে সেই কাল থেকে শুরু করে আধুনিক বর্তমান কাল পর্যন্ত সেটা আমরা এখানে শিখব। এটাকে বলা হয় অর্থায়নের সূচনা। অর্থায়নের সূচনায় আমরা শিখব হচ্ছে অর্থায়নের ক্রমবিকাশ। তাহলে কি শিখলাম আমি একটু লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে আমি একটু লিখে দেখাচ্ছি সূচনায় কি কি আমি পড়ব। সূচনায় আমি পড়ব হচ্ছে, এই যে একটু তোমরা লিখে নাও, সেটা হচ্ছে অর্থায়ন বলতে কি বোঝায় অথবা অর্থায়নের সংজ্ঞা। তারপর হচ্ছে ক্রমবিকাশ। ক্রমবিকাশ, ক্রমবিকাশ কি? অর্থাৎ প্রাচীনকাল থেকে এই পর্যন্ত অর্থায়নটা কিভাবে বর্তমান অবস্থায় এসেছে সেটাই হলো ক্রমবিকাশ। আচ্ছা, তাহলে শিখলাম সংজ্ঞা, তারপর হচ্ছে ক্রমবিকাশ। আচ্ছা, তারপর আমরা এখানে শিখব অর্থায়নের কার্যাবলী। আচ্ছা, অর্থায়নের কার্যাবলী মানে হচ্ছে এই অর্থায়নে কি কি কাজ করতে হয়। যেমন অলরেডি আমি তোমাকে বলেছি কিন্তু অর্থ সংগ্রহ, অর্থাৎ তুমি এখানে শিখবা কোন কোন জায়গা থেকে অর্থ সংগ্রহ করা যায়। তারপর বিনিয়োগ, এটাও একটা কাজ। লভ্যাংশ সিদ্ধান্ত, এটাও একটা কাজ। মিতব্যয়িতা অর্জন, এটাও একটা কাজ। আর্থিক ব্যবস্থাপনা, সঠিকভাবে পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত কার্য সম্পাদন, সেটাও একটি অর্থায়নের কার্যাবলীর মধ্যে পড়ে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা শিখব অর্থায়নের নীতিমালা। দেখো, খেয়াল করবা, একবারে মুখস্থ করে ফেলো, আমার কথার সাথে সাথে খাতায় লিখে ফেলো। অর্থায়নের নীতিমালা অনেকগুলো রয়েছে, তুমি 3টা বেসিক নীতিমালা মনে রাখবা। এটা পরবর্তীতে আরো ডিটেলস পড়াবো, প্রথম অধ্যায় যখন পড়াবো। এখন শুধু নামগুলো খেয়াল রাখো। একটা হচ্ছে মুনাফা ও ঝুঁকি নীতি, দ্বিতীয় হচ্ছে তোমার মুনাফা ও তারল্য নীতি, তৃতীয় হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যকরণ নীতি। তাহলে কি বললাম? মুনাফা ও তারল্য নীতি, মুনাফা ও ঝুঁকি নীতি, পোর্টফোলিও বৈচিত্র্যকরণ নীতি। কি 3টি নীতি নাম আগে খেয়াল করো, 3টি নীতি নাম মুখস্থ করো আগে। তাহলে কি বললাম? মুনাফা ও তারল্য নীতি। খেয়াল করো, আবার বলি, মুনাফা ও তারল্য নীতি। 2, মুনাফা ও ঝুঁকি নীতি। 3, পোর্টফোলিও বৈচিত্র্যকরণ নীতি। ওকে, এখন এই 3টি নীতিমালা কি আমরা পড়বো কিছুক্ষণ পরে। আগে শুধু আমরা জানি যে কি কি জিনিসগুলো রয়েছে। তাহলে 3টি নীতিমালার কথা শুনলা। এখন আবারও বলি, কারণ নীতিমালা থেকে প্রতি বছর প্রশ্ন আসে। আবার বলি, মুনাফা ও তারল্য নীতি, মুনাফা ও ঝুঁকি নীতি, পোর্টফোলিও বৈচিত্র্যকরণ নীতি। এবং এই 3টি নীতির ব্যাখ্যা আমি দিচ্ছি কিছুক্ষণ পর, আগে একটু জেনে নাও কি কি আছে নীতিমালা। তারপর হচ্ছে অর্থায়নের লক্ষ্য বা গোল। 2টা গোল, 2 গোলস। মুনাফা সর্বাধিকরণ, 2 সম্পদ সর্বাধিকরণ। 2টি, মুনাফা সর্বাধিকরণ, সম্পদ সর্বাধিকরণ। প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে মুনাফা সর্বাধিকরণ, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মানে সম্পদ সর্বাধিকরণ। তাহলে 2টা লক্ষ্য। ওকে, নীতিমালা, লক্ষ্য। তারপর হচ্ছে সামষ্টিক অর্থনীতিতে অর্থায়ন। হ্যাঁ, সামষ্টিক অর্থনীতিতে অর্থায়ন। তাহলে আমরা জানি অর্থনীতিতে 2টা সাইড আছে, একটা ব্যষ্টিক অর্থনীতি আর একটা সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আলোচনা করা, আর সামষ্টিক হচ্ছে বৃহৎ বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এখন অর্থায়নের সাথে এই সামষ্টিক বিষয়ের সম্পর্কটা এখানে আমরা শিখব। লাস্ট এখানে আমরা শিখব সামাজিক দায়বদ্ধতা। সামাজিক দায়বদ্ধতা। সামাজিক দায়বদ্ধতা। তাহলে সামাজিক দায়বদ্ধতাটা কি? অর্থাৎ অর্থায়নের ক্ষেত্রে আমরা শুধুমাত্র মুনাফা অর্জন করব সেটাই আমার লক্ষ্য হবে না,
তার সাথে সাথে সমাজের জন্য কল্যাণকর বিভিন্ন কর্মকাণ্ড আমাদেরকে হাতে নিতে হবে। তাহলে অর্থায়নের কাজে যে শুধু আমি তহবিল ভালোভাবে বিনিয়োগ করব, মুনাফা অর্জন করব, সমাজের জন্য কল্যাণকর কিছু করব না, না সেটা না, যার ফলে সামাজিক দায়বদ্ধতাও আমাদের রয়েছে। এই কয়েকটা অংশ আমরা চ্যাপ্টার 1-এ শিখব। তাহলে কি বললাম? সংজ্ঞা বা বলতে কি বোঝায় বা অর্থায়নের ধারণা, 2 অর্থায়নের ক্রমবিকাশ, 3 অর্থায়নের কার্যাবলী, 4 অর্থায়নের নীতিমালা, 5 অর্থায়নের লক্ষ্য, 6 সামষ্টিক পর্যায়ে অর্থনীতি, 7 সামষ্টিক পর্যায়ে অর্থায়ন, 7 হচ্ছে সামাজিক দায়বদ্ধতা ও অর্থায়ন। তাহলে 7টা কনসেপ্ট আমার প্রথম অধ্যায়ে লাগবে। কি আবার বলবো? 1 অর্থায়নের ধারণা, 2 অর্থায়নের কার্যাবলী, 3 অর্থায়নের নীতিমালা, 4 অর্থায়নের লক্ষ্য, 5 সামষ্টিক পর্যায়ে অর্থায়ন, 6 অর্থায়নের দায়বদ্ধতা। তাহলে নীতিমালা, লক্ষ্য, সামাজিক দায়বদ্ধতা, কার্যাবলী, অর্থায়নের ক্রমবিকাশ এবং অর্থায়নের ধারণা, এই কয়েকটা অংশ থেকে আমাদের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্রতি বছর আসে। এগুলো বুঝে বুঝে প্রতিটা লাইন বুঝে পড়তে হবে, প্রতিটা শব্দ বুঝে পড়তে হবে। আজকে তুমি শুধু শব্দগুলো মেমোরাইজ করো, যখন আমি চ্যাপ্টারটা ডিটেলস পড়াবো আগামী ক্লাসে তখন তুমি দেখবা যে খাতায় নোট করে ফেলবা, আশা করি তোমার সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা এটা সম্পর্কে জানলাম। আচ্ছা, এবার জানবো আমরা দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে এই যে দেখো, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আমার আর্থিক বাজারের আইনগত দিক। আর্থিক বাজারের আইনগত দিক একটু খাতা কলম নিয়ে লিখে মুখস্থ করে ফেললে তোমার জন্য বেটার হবে। আসলে আর্থিক বাজারের আইনগত দিক, এখন খেয়াল করো এখানে আমরা কি শিখব। আর্থিক বাজার কাকে বলে? খুব মনোযোগ দিয়ে লিখে ফেললে বেটার হয়। আর্থিক বাজার মানে ফাইন্যান্সিয়াল মার্কেট। আর্থিক বাজার কি? আর্থিক বাজার কত ধরনের? মুদ্রা বাজার, মূলধন বাজার, 2 ধরনের। মুদ্রা বাজার, মূলধন বাজার। মুদ্রা বাজারের ইংরেজি হচ্ছে মানি মার্কেট, যেখানে স্বল্পমেয়াদী আর্থিক উপাদান লেনদেন হয়। তারপর হচ্ছে ক্যাপিটাল মার্কেট বা মূলধন বাজার, যেখানে দীর্ঘমেয়াদী আর্থিক উপাদান লেনদেন হয়। এখানে আমরা শিখব আর্থিক বাজার কাকে বলে, মুদ্রা বাজার কাকে বলে, মূলধন বাজার কাকে বলে, মুদ্রা বাজারের উপাদানগুলো কি কি, মূলধন বাজারের উপাদানগুলো কি কি। প্রায় এমসিকিউ প্রশ্নে আসে যে নিচের কোন উপাদানটি মুদ্রা বাজারের উপাদান, অথবা নিচের কোন উপাদানটি আর্থিক বাজার না, নিচের কোন উপাদানটি মূলধন বাজারের উপাদান, অর্থাৎ কোনটি মুদ্রা বাজার উপাদান, কোনটি মূলধন বাজারের উপাদান। ওকে, আচ্ছা, তারপর এখানে গেল আর্থিক বাজার। তারপর আরেকটা শব্দ আছে দেখো, চ্যাপ্টারটা 2টা অংশে বিভক্ত। আর্থিক বাজার আর একটা আইনগত দিক। আর আর্থিক বাজারের মধ্যে বললাম আর্থিক বাজার, মুদ্রা বাজার, মূলধন বাজার, তার সাথে রয়েছে অর্থায়ন কার্যক্রমকে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান 4টি। মুখস্থ রাখবা, আর্থিক বাজারকে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কয়টি? 4টি। কি কি একটু লিখতে হবে, 4টি উপাদান। 1 বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, BSEC, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 2 বাংলাদেশ ব্যাংক। 3 মাইক্রো ক্রেডিট অথরিটি, MCA, মাইক্রো ক্রেডিট অথরিটি, ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ। 4 বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, IDRA। তাহলে আর্থিক বাজারের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কয়টি? 4টি। কি কি? 1 BSEC, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 2 বাংলাদেশ ব্যাংক। 3 মাইক্রো ক্রেডিট অথরিটি বা ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ। 4 বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, IDRA। এই 4টা। আইনগত দিক কি কি আইন রয়েছে এখানে আমরা শিখব। অংশীদারি আইন 1932 সাল, কোম্পানি আইন 1994 সাল, হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 সাল, আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 সাল,
তারপর হচ্ছে মানি লন্ডারিং অ্যাক্ট 2002 সাল, এরকম কয়েকটি আইন আমরা এখানে শিখব। এই গেল আমার দ্বিতীয় অধ্যায়। তাহলে আশা করি দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমরা ক্লিয়ার হয়েছো। আবার একটু বলি, দ্বিতীয় অধ্যায়ের দুটি অংশ, একটি হচ্ছে আর্থিক বাজার সম্পর্কিত, আরেকটি হচ্ছে অর্থায়নের আইন সম্পর্কিত। আর্থিক বাজার সম্পর্কিত, আর্থিক বাজার, মুদ্রা বাজার, মূলধন বাজার। ওকে, আর্থিক বাজার, মুদ্রা বাজার এবং মূলধন বাজার, এই তিনটি নিয়ে। আচ্ছা, আর আর্থিক বাজারে নিয়ন্ত্রণকারী সংস্থা কয়টি? 4টি। কি কি? বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, 2 বাংলাদেশ ব্যাংক, 3 মাইক্রো ক্রেডিট অথরিটি, 4 ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি IDRA। তারপর আইনগত দিক, অর্থাৎ যে আইনসমূহ রয়েছে সেগুলো। আইনগুলো কি? অংশীদারি আইন, কোম্পানি আইন, হস্তান্তরযোগ্য দলিল আইন, তারপর হচ্ছে মানি লন্ডারিং আইন, আর্থিক সম্পত্তি আইন, ব্যাংকিং আইন, এই সমস্ত আইনগুলো আমরা অধ্যায় 2-এ শিখব। ওকে, এবার অধ্যায় 3-এ চলে আসি। আর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা এখানে প্রশ্নগুলো লিখে যাও, আমি আজকে পড়িয়ে যাই, পরবর্তীতে আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আগামী ক্লাসে তোমাদের প্রশ্নগুলো আমি আবার উত্তর দিব। তো প্রথমে প্রশ্ন মনে আসলেও আশা করি ঠিক হয়ে যাবে। 3 নাম্বার অধ্যায় হচ্ছে অর্থের সময় মূল্য। আচ্ছা, অনেক সময় নেটওয়ার্কের কারণে লেখা ক্লিয়ার বোঝা নাও যেতে পারে, তুমি আমার কথা শুনে লেখার চেষ্টা করো। হ্যাঁ, অধ্যায় 3 হচ্ছে অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় অর্থের সময় মূল্য। তো এখানে আমরা কি শিখব? খেয়াল করো, বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, অ্যানুইটি, সাধারণ অ্যানুইটি বা অর্ডিনারি অ্যানুইটি বা সাধারণ বৃত্তি, তারপর হচ্ছে অগ্রিম বৃত্তি বা বকেয়া বৃত্তি, তারপরে শিখব সুদ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, কার্যকরী সুদ, এই 3টা সুদ শিখব। তারপর এখান থেকে আমাদের অঙ্কের চ্যাপ্টার শুরু। কিভাবে বর্তমান মূল্য বের করতে হয়, কিভাবে ভবিষ্যৎ মূল্য বের করতে হয়, কিভাবে কিস্তির পরিমাণ বের করতে হয়, কিভাবে ঋণ পরিশোধকরণ তালিকা বের করতে হয়, কিভাবে সময় ও সুদের হার বের করতে হয়, সেটা আমরা এখানে এই অধ্যায়ের মাধ্যমে জানব। এবং এই অধ্যায়ে আমাদের অনেকগুলো অঙ্ক রয়েছে, ইনশাল্লাহ আমি এই চ্যাপ্টার পড়ানোর সময় তোমাদের অঙ্কগুলো তৈরি করে দিব। 4 নাম্বার অধ্যায়ে আমরা একটু এখন নাম শুনি। 4 হলো তোমার আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণ, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। আর্থিক বিষয়ে, আর্থিক বিশ্লেষণে 2টা জিনিস পড়ব, মনে রাখবা। 1 নগদ প্রবাহ বিবরণী। শুধু নামটা একটু শুনে রাখো, আজকে তোমার কাজ হচ্ছে সিলেবাস জানা, নাম জানা, কিছু শব্দের সাথে পরিচয় হলা, যেগুলো তোমার পরবর্তীতে ক্লাস করতে সহজ হবে, অঙ্ক বুঝতে সহজ হবে। যার ফলে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ফিন্যান্সে খুব ভালো করতে চায়, ভবিষ্যতে যারা ফিন্যান্স নিয়ে খুব উচ্চতর পড়াশোনা করতে চাবে, তাদের জন্য এই কনসেপ্টগুলো, প্রাইমারি এই কনসেপ্টগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অর্থাৎ যে বিবরণীর সাহায্যে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, কি পরিমাণ নগদ অর্থের আগমন ঘটলো, কি পরিমাণ নগদ অর্থ চলে গেল এবং কি পরিমাণ উদ্বৃত্ত রইল বা ঘাটতি রইল, তা যে বিবরণীর সাহায্যে নির্ণয় করা যায় তাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী। খ নাম্বার ব্রেক ইভেন বিশ্লেষণ। ব্রেক ইভেন বিশ্লেষণ। আচ্ছা, ব্রেক ইভেন অ্যানালাইসিস বা ব্রেক ইভেন বিশ্লেষণ। ব্রেক ইভেন বিশ্লেষণ হলো যে নাইদার প্রফিট নর লস, মুনাফাও হবে না ক্ষতিও হবে না, এইরকম একটি অবস্থাকে বলা হয় ব্রেক ইভেন বিশ্লেষণ। এরকম একটি অবস্থাকে বলা হয় ব্রেক ইভেন বিশ্লেষণ, বিইপি। ঠিক আছে, বিইপি বা ব্রেক ইভেন বিশ্লেষণ অবস্থাকে বলা হয় ব্রেক ইভেন বিশ্লেষণ। আচ্ছা, তাহলে 4 নম্বর অধ্যায় আমরা শিখলাম আর্থিক বিশ্লেষণ। ওকে, তাহলে এখন 5 নম্বর অধ্যায়টা আমরা একটু এক নজর দেখে নিই। 5 নম্বর অধ্যায়ের নাম হলো স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। স্বল্প ও মধ্যমেয়াদী
মধ্যমেয়াদী স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। ওকে, স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন ইংরেজিতে বলা হয় শর্ট টার্ম অ্যান্ড মিড টার্ম ফাইন্যান্সিং। এই শর্ট টার্ম মিড টার্ম ফাইন্যান্সিং এর মধ্যে আমরা পড়ব স্বল্প মেয়াদী উৎসসমূহ কি কি। এখানে অঙ্ক রয়েছে, যেমন ব্যবসায় ঋণ, বাণিজ্যিক কাগজ, এই জাতীয় অঙ্ক এখানে শিখব। দুইটা শব্দের কথা বললাম, খেয়াল রাখবা, ব্যবসায় ঋণ, বাণিজ্যিক কাগজ। মধ্যমেয়াদী অর্থায়নে এখানে আমরা শিখব নগদ ব্যবস্থাপনা, নগদ ব্যবস্থাপনা, তারপর শিখব মজুদ ব্যবস্থাপনা। এই দুটো শব্দ খেয়াল রেখো, নগদ ব্যবস্থাপনা, মজুদ ব্যবস্থাপনা। আর স্বল্প মেয়াদীর যে উৎস রয়েছে ওখানে দুই ধরনের অঙ্ক আছে, ট্রেড ক্রেডিট ব্যবসায় ঋণ, তারপর হচ্ছে কমার্শিয়াল পেপার বাণিজ্যিক কাগজ। তাহলে দুইটা বললাম, ব্যবসায় ঋণ, বাণিজ্যিক কাগজ। এদিকে দুইটা বললাম, নগদ ব্যবস্থাপনা, মজুদ ব্যবস্থাপনা। তাহলে এই চারটা আমাদের এই চ্যাপ্টারে অঙ্কের অংশ। ওকে, এবার আমরা দেখব 6 নাম্বার অধ্যায়ে কি রয়েছে। আচ্ছা, 6 নাম্বার অধ্যায় হচ্ছে আমার দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়ন, লং টার্ম ফাইন্যান্সিং। তো লং টার্ম ফাইন্যান্সিং হচ্ছে যে অর্থায়নের মেয়াদ 5 অথবা 7 বছর থেকে 15 অথবা 20 বছর পর্যন্ত। আর স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে 1 বছর বা তার চেয়ে কম সময় পর্যন্ত। আর মধ্যমেয়াদী অর্থায়ন হচ্ছে 2 থেকে 5 অথবা 7। তাহলে কি বললাম, 1 স্বল্পমেয়াদী 1 বছর পর্যন্ত, 1 বছর পর্যন্ত স্বল্পমেয়াদী, 2 থেকে 5 অথবা 7 মধ্যমেয়াদী, 5 অথবা 7 বছর থেকে 12, 15, 10, যেটাই বলো 10, 12 অথবা 15 বছর, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে খেয়াল রাখো, 1 বছর পর্যন্ত বা 1 বছরের নিচে যেমন 3 মাস, সেটাও স্বল্পমেয়াদী অর্থায়ন। 2 থেকে 5 অথবা 7 বছর মধ্যমেয়াদী অর্থায়ন, 5 অথবা 7 থেকে 10 অথবা 12 বছরে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তাহলে এখানে আমরা শিখব দীর্ঘমেয়াদী অর্থায়ন। এখানে অঙ্ক আমার 2 ধরনের, হ্যাঁ, একটা হচ্ছে তোমার ঋণ আর আরেকটা হচ্ছে শেয়ার। ঋণ এবং শেয়ার অর্থাৎ ঋণ বা ডিবেঞ্চার বা ডেট, তার বর্তমান মূল্য নির্ণয় করা, শেয়ারের বর্তমান মূল্য নির্ণয় করা। 2 ধরনের অঙ্ক আমাদের এই 6 নাম্বার অধ্যায়। ওকে, তাহলে আশা করি 6 বুঝতে পারছো। এবার 7 নাম্বার অধ্যায়ে আমরা চলে আসব। আচ্ছা, 7 নাম্বার অধ্যায় হলো, আচ্ছা 7 নাম্বার অধ্যায় হলো আমাদের মূলধন ব্যয়। মূলধন ব্যয় ইংরেজিতে বলা হয় কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ মূলধন ব্যয়। এখানে সব দীর্ঘমেয়াদী মূলধনগুলোর ব্যয় নির্ণয় করব। খেয়াল রাখবা, 4 ধরনের মূলধনের ব্যয়। 1 ঋণ মূলধনের ব্যয়, 2 সাধারণ শেয়ার মূলধনের ব্যয়, 3 অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়, 4 সংরক্ষিত আয় মূলধনের ব্যয়। 4 ধরনের মূলধনের ব্যয় নির্ণয় করব এবং 4টা একত্র করে যে ব্যয় নির্ণয় করব সেটাকে বলা হয় ভারযুক্ত গড় মূলধন ব্যয়। তাহলে 5টা অঙ্কের নিয়ম এখানে। আবার বলি, সাধারণ শেয়ার মূলধনের ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়, ঋণ মূলধনের ব্যয়, সংরক্ষিত আয় মূলধনের ব্যয় এবং গড় মূলধন ব্যয়। তো এই চ্যাপ্টার যখন পড়াবো এই 5 ধরনের অঙ্কের নিয়ম তোমাদের শেখাবো। এই গেল আমার 7 নাম্বার অধ্যায়। আশা করি তোমরা লিখতে পারছো। 8 নাম্বার অধ্যায়, আজকে শুধু তুমি বিভিন্ন চ্যাপ্টার নামগুলো শিখবা যাতে অঙ্ক করানোর সময় তোমার ইজি হয়। 8 নাম্বার হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। মূলধন বাজেটিং কি কাজে লাগবে, অর্থাৎ আমি যে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করলাম, এই সংগৃহীত অর্থগুলো কোথায় বিনিয়োগ করলে আমার জন্য লাভজনক হবে, বিনিয়োগের কৌশলটা কি হবে, অর্থাৎ এখানে বিনিয়োগ করলে আমার মূলধনটা ফেরত আসবে কিনা এবং ফেরত আসার পর অতিরিক্ত আমার মুনাফা হবে কিনা, এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত হচ্ছে আমার এই মূলধন বাজেটিং অধ্যায়। এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, যেমন পেব্যাক পিরিয়ড, এআরআর, আরওআই, তারপর হচ্ছে এনপিভি বা নিট বর্তমান মূল্য, ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এরকম যে কয়েকটি শব্দ বললাম, এটা এই চ্যাপ্টার যখন শিখাবো তখন তোমার এগুলো শিখতে খুব ভালো হবে আশা করি। তো আপাতত নামটা জানলা তোমরা। আচ্ছা, লাস্ট হচ্ছে আমার অধ্যায় 9
9 নম্বর একটি মজার অধ্যায়, ঝুঁকি ও মুনাফা, রিস্ক অ্যান্ড রিটার্ন। অর্থাৎ কোথায় বিনিয়োগ করলে আমার ঝুঁকি বেশি, কোথায় বিনিয়োগ করলে রিটার্নটা বেশি আসবে, অর্থাৎ ঝুঁকি ও মুনাফার মধ্যে যে সামঞ্জস্য করার যে বিধানটা, অর্থাৎ বিনিয়োগ করলে ঝুঁকিটা কিভাবে হ্রাস করতে পারে, বিনিয়োগ করার পূর্বে আমি যদি কিছু ক্যালকুলেশন করে আমার ঝুঁকিটা রিডিউস করতে পারি, ঝুঁকিটা জানতে পারি, কিভাবে জানবো, সেটাই হচ্ছে এই চ্যাপ্টারের আমার অঙ্কের বিষয়। তাহলে ঝুঁকি ও মুনাফা চ্যাপ্টার হচ্ছে আমার 9ম অধ্যায়। তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের মোট অধ্যায় হচ্ছে আমাদের 9টি অধ্যায়, মোট অধ্যায় হচ্ছে আমাদের 9টি। তাহলে এই 9টি অধ্যায় নিয়ে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, এখন একটু তোমাদের এই ফিন্যান্স প্রথম পত্র ফিন্যান্স ব্যাংকিং ও বীমা আসলে সাবজেক্টটার নাম, এর মধ্যে প্রথম পত্রটা হচ্ছে ফিন্যান্স। তাহলে আমি এটা লিখলাম না, ফিন্যান্স থাকলো। আচ্ছা, এখন খেয়াল করো যে এই মান বন্টনটা আমরা একটু দেখি। মান বন্টন, প্রথমে তোমার এমসিকিউ 30টি, প্রতিটাতে 1 মার্কস করে 30 নম্বর। সিকিউ 10 × 7, 7 × 70 নম্বর, টোটাল 100। আচ্ছা, এখন এই যে দেখো যে এখানে তোমার 30টি প্রশ্ন, এখানে উত্তর দিতে হবে 60টি প্রশ্ন, প্রতিটা নম্বর 10 নম্বর। আবার বলি, 30টি প্রশ্ন, প্রতিটি 1 করে 30 মার্কস, 60টি উত্তর দিতে হবে, প্রতিটি 10 করে, সিকিউ 70 মার্কস, তাহলে 100 হচ্ছে মোট। আচ্ছা, এখন এখানে প্রতিটি এমসিকিউর জন্য 1 মিনিট করে তুমি সময় পাবা, 30টির জন্য 30 মিনিট সময় পাবা। তো এখানে আমি শিক্ষার্থীদের জন্য একটু কৌশল বা আমার একটা অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। অনেক সময় দেখা যায় এখানে কিন্তু অঙ্ক থিওরির মিশ্রণ থাকে 30টি। তো অনেক স্টুডেন্ট যেটা করে, শুরুতে অঙ্কগুলো দিতে গিয়ে 30 মিনিটের মধ্যে অর্ধেক সময় শেষ করে ফেলে, পরবর্তীতে 30 মিনিটে 30টি প্রশ্নের উত্তর তারা দিতে পারে না। তো এইটা থেকে তুমি একটি যদি কৌশল আশ্রয় নেয়, যেমন প্রথম একটানে যখন তুমি শুরু করলা 30টি প্রশ্ন পড়া, যেটা পারো সেটা আগে তুমি অ্যান্সার করে ফেলো একবারে দ্রুত। এমন দেখা যাবে তুমি 10 সেকেন্ডের মধ্যে 4-5টা উত্তর তুমি দিয়ে ফেলতে পারছো। তাহলে একটানে পড়তে পড়তে যেটা পারো অ্যান্সার দাগিয়ে ফেলবা, মানে বৃত্ত ভরাট করে ফেলবা। তারপর যেগুলো প্রশ্ন তোমার একটু কনফিউজড হয়, অর্থাৎ যেগুলো অঙ্কগুলো আছে, তখন তোমার মূল যে খাতাটা দিবে ওই খাতার শেষ পৃষ্ঠায় অঙ্কগুলো খসটা করে এমসিকিউ এর অঙ্কগুলো করে ফেললা। 3-4টা প্রশ্ন থাকবে একটু অ্যাডভান্স লেভেলে, ওইটা তোমাকে একটু বেশি সময় দিতে হবে। এমনও দেখা যাবে একটা প্রশ্নের জন্য তোমার 4-5 মিনিটও চলে যেতে পারে। তাহলে তুমি হচ্ছে কি, যদি গোছালোভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, সময়টা যদি প্রপার ইউটিলাইজ করতে পারো, তাহলে তুমি সহজে 30-এ 30 অবশ্যই পাবা। অনেক স্টুডেন্ট কিন্তু 30টা প্রশ্নের উত্তর পারে, বাট সময়ের অভাবে 30টি প্রশ্নের উত্তর দিতে পারে না কৌশলের জন্যে। অর্থাৎ সে চিন্তা করে অঙ্কটা আগে করে ফেলি, কিন্তু অঙ্ক করতে গিয়ে তার সময়টা কনজিউম করে ফেলে, যার ফলে পরবর্তীতে সে সেই অ্যান্সারগুলো দিতে পারে না। সিকিউ একটু টেকনিক বলে দিচ্ছি। তুমি এটা তো 30 মিনিট চলে গেল আমার 3 ঘন্টা আর উত্তরের মধ্যে, তারপর যেই সময়টা রইল সেটাকে 7 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে প্রতিটার জন্য তুমি হয়তো 20 বা 25 মিনিট, 20 থেকে 25 মিনিটের সময় পাবা। কিছু সিকিউর উত্তর হবে বড়, কিছু কিন্তু খুব শর্ট হবে। তুমি চেষ্টা করবা যেগুলো শর্ট, মানে খুব দ্রুত তুমি পারো এবং দ্রুত লেখা যায়, সেগুলো 10-15 মিনিটের মধ্যে তুমি শেষ করে ফেলবা। তাহলে হলে কি, এখানে তোমার 5 মিনিট সেভ হলো, যার ফলে যেগুলো উত্তরটি বড় সেগুলো পরবর্তীতে দেবা। ওইখানে যে 5 মিনিট সেভ হলো, কোনোটার উত্তর দিতে হয়তো তোমার 20-25 মিনিটও লাগতে পারে। তো এই টেকনিক তুমি ফলো করবা। আরেকটা টেকনিক হচ্ছে, তুমি অনেক সময় এই সিকিউর উত্তর দিতে গিয়ে যেটা হয় যে তুমি প্রশ্ন ধরতে পারছো না, এটা কোন চ্যাপ্টার থেকে কিভাবে উত্তর দিব, বা তুমি উদ্দীপকটা পড়ছো বাট তুমি ধরতে পারছো না যে এটা কিভাবে অ্যান্সার দিব। তোমার জন্য একটি আমি ক্লু বলে দিই, সেটা হচ্ছে তুমি প্রয়োগ প্রশ্নটা পড়ে ফেলবা। প্রয়োগ প্রশ্নটা পড়লে তোমার চিন্তা আসবে যে এটা কারণ প্রয়োগ তো হচ্ছে অঙ্ক, যদি প্রয়োগ আসে তাহলে তোমার হবে যে এটা কত হবে, তাহলে তার ভবিষ্যৎ মূল্য কত হবে, অথবা ঝুঁকির পরিমাণ নির্ণয় করো। তাহলে এই যে শব্দগুলো নির্ণয় করতে বলছে, এগুলো দিয়ে তুমি বুঝে ফেলবো এটা তো ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড। তখনই কিন্তু তুমি ধরে ফেলবো তাহলে উদ্দীপকটা ওই চ্যাপ্টার সম্পর্কিত। কারণ উদ্দীপকের
থেকে উত্তর দেয়া লাগবে গ এবং ঘ অবশ্যই। ক খ ভিন্ন চ্যাপ্টার থেকে হতে পারে। তাহলে তুমি গ নাম্বার প্রশ্ন পড়ে যদি বুঝে ফেলো যে উদ্দীপকটা ওই চ্যাপ্টারে, তাহলে তোমার কনসেন্ট্রেশন চ্যাপ্টারের দিকে চলে যাবে। বুঝতে পারছো কিনা? তাহলে এই কৌশলটা প্রয়োগ করলে সিকিউর উত্তরটা তুমি খুব সুন্দরভাবে আশা করি দিতে পারবে। তো এই মানবন্টন নিয়ে একটু আলোচনা করলাম। আর আরেকটি কথা হচ্ছে যে পরীক্ষায় সিকিউ প্রশ্ন থাকবে, খেয়াল করো, সিকিউ প্রশ্ন থাকবে 11টি প্রশ্ন থাকবে সিকিউ। উত্তর দিতে হবে 7টি। তাহলে তোমার অপশন 4টি রয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এখানেও তোমার কৌশল আছে। আমার সিলেবাসে চ্যাপ্টার কয়টি? মোট 9টি। তাহলে 9টি চ্যাপ্টার থেকে আমার উত্তর দিতে হবে 7টি। তো এই ক্ষেত্রে আমি যেটা শিক্ষার্থী বা আমি যদি শিক্ষার্থী হতাম, তাহলে আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে যে 7টির মধ্যে প্রথম 2 চ্যাপ্টার কিন্তু তোমার অঙ্ক নাই, শুধু থিওরি। পরের 7টি চ্যাপ্টার থেকে আমি 7টা অঙ্ক দিব, যাতে আমার একবারে সর্বোচ্চ নম্বর আমি নিয়ে আসতে পারি। তাহলে অধ্যায় 2 থেকে 9 পর্যন্ত এর মাঝে রয়েছে 7টি অধ্যায়। তাহলে আমি এই 7টি অধ্যায়ে যদি খুব ভালোভাবে অঙ্কগুলো করি, তাহলে আমি একবার 7টি অঙ্ক থেকে অ্যান্সার দিতে পারবো এবং পুরো নম্বরটা আমরা আশা করি নিয়ে আসতে পারবো। আচ্ছা, আরেকটি হচ্ছে আমার যে 11টি প্রশ্ন থাকবে, চ্যাপ্টার তো 9টি, তাহলে 9 চ্যাপ্টার থেকে 9টি, আর 2টা একই যে কোনো একটা অধ্যায় থেকে একাধিক প্রশ্ন থাকবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, মূলধন বাজেটিং থেকে মনে করো 2টা প্রশ্ন থাকতে পারে। তাহলে মূলধন বাজেটিং চ্যাপ্টার এমনভাবে তুমি করবা যত কঠিন অঙ্ক আসুক তুমি অ্যান্সার দিয়ে আসবা 2টা। আবার ঝুঁকি ও মুনাফা থেকে কোনো সময় 2টা প্রশ্ন থাকতে পারে। তাহলে ঝুঁকি ও মুনাফা লাস্ট যে অধ্যায়টাতে এমনভাবে করতে হবে যাতে এখান থেকে তুমি 2টার উত্তর দিয়ে আসতে পারো। আবার অর্থের সমমূল্য থেকেও তোমার 2টা প্রশ্ন থাকতে পারে। তাহলে দেখো যে তোমার আসলে কৌশলে তুমি কিন্তু খুব ভালো রেজাল্ট আসলে করতে পারবা, কিন্তু সর্বোচ্চ তোমার মূল বিষয় হচ্ছে তুমি যদি ভালোভাবে সাবজেক্টে আয়ত্ত না করো, তাহলে কিন্তু তুমি কখনোই ভালো করতে পারবা না। তাহলে আমি তোমাদেরকে কি বললাম, আমার এই ফিনান্স সিলেবাসে কি কয়টি অধ্যায় রয়েছে সেটা জানলাম, মান বন্টন জানলাম, কিছু কৌশল তোমাদেরকে বললাম, কিছু শব্দ সম্পর্কে তোমাদের নতুন মনে হতে পারে এই শব্দগুলো। আজকে আমার কাজ হচ্ছে শব্দগুলো সম্পর্কে তোমাদের জানানো। আজকের ক্লাস আমার এতটুকু পর্যন্তই। আগামী ক্লাস থেকে আমরা আবার প্রথম অধ্যায় থেকে শুরু করব ইনশাল্লাহ। আগামী ক্লাস দেখার তোমাদের আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, একটা ক্লাসও যাতে তোমাদের মিস না হয়। এবং আমার ক্লাসের পরবর্তীতে তোমাদের ক্লাস রয়েছে উৎপাদন ও বিপণন, সেই ক্লাসটি দেখারও আমন্ত্রণ রইল। তোমরা আমার জন্য দোয়া করো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।